আপনারা ক্ষমতায় যাওয়ার আগেই এই অবস্থা দেশের, ক্ষমতায় যাইলে কি করবেন? ও বিএনপির বন্ধুরা, নেতারা আপনারা উত্তর দেন। আমরা পিয়ার বলি, পিয়ার চান না, কারণ পিয়ার হইলে আপনারা হইতে পারবেন না। এবং এই যে হত্যাকাণ্ড হয়েছে সোহাগকে, এটার আমরা বর্তমান আমরা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে বলতে চাই, ওদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেন এবং তাদেরকে ফাঁসির কাছে প্রকাশ্যে ঝুলান, যাতে করে এদেশে আর কোনো হত্যাকাণ্ড, দুর্নীতি, চাঁদাবাজি, ধর্ষণ আর না হয়। বিএনপির বড় ভুল পাথর মেরে মানুষ খুন। বিএনপির বড় ভুল পাথর মেরে মানুষ খুন। চাঁদা তোলে পল্টনে আর টাকা যায় লন্ডনে। এই খুনের দায়িত্ব তারেক জিয়াকে গ্রহণ করতে হবে। এই খুনের দায়িত্ব মির্জা ফখরুলকে গ্রহণ করতে হবে। এই খুনের দায়িত্ব গ্রহণ করতে হবে। কারণ আজকের এই সমাবেশ শান্তিপূর্ণ করার জন্য আমাদের শক্তি দুনিয়া আসল শক্তি নয়। আমাদের শক্তি হচ্ছে কাবার গিলাফ ধরে গত কয়েকদিন ধরে ভাইয়েরা আমাদের জন্য চোখের পানি ফেলছেন। মসজিদে নববীতে আমাদের জন্য তারা অবস্থান করে চোখের পানি দিয়ে দোয়া করছেন। এখানে অসংখ্য তরুণ যুবকরা আজকে রোজা রেখে এসেছে। এখানে অসংখ্য তরুণ যুবকরা 2 রাকাত নামাজ পড়ে এসেছে, আবার 2 রাকাত নামাজ পড়বে গিয়ে। এই শক্তিকে পৃথিবীর কোনো শক্তি মোকাবেলা করতে পারে না, পারবে না। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদেরকে আজকে আপনাদের সমাবেশ করার অধিকার ফিরিয়ে দিয়েছেন। এবার আপনাদের কাছে আমরা আহ্বান জানাতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সোহাগকে কারা হত্যা করলো? প্রিয় দর্শক, সোহাগ হত্যার মোড় কোন দিকে ঘুরতেছে আমরা নিজেও জানি না। একদল আরেক দলকে দোষাচ্ছে, আরেক দল আরেক দলকে দোষাচ্ছে। আসলে আমরা সাধারণ মানুষ, আমরা প্রশাসনের কাছে, সরকারের কাছে এটাই দাবি করি, এই সোহাগ হত্যার সাথে যারা জড়িত, যারা যেই দলেরই হোক না কেন, সুষ্ঠু তদন্ত করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং কি তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এমন শাস্তি দিতে হবে যাতে এইরকম অপরাধ করার সাহস বাংলার জমিনে আর কেউ না পায়। প্রিয় দর্শক, এ বিষয়ে কথা বলেছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এবং জনপ্রিয় স্কলার ডক্টর সাদিকুর রহমান আজহারি। তারা কি কথাগুলি বলেছেন, কি বক্তব্য দিয়েছেন, চলুন আমরা তাদের বক্তব্যগুলি শুনে আসি। যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করুন। ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। তো চলুন আমরা তাদের বক্তব্যগুলি শুনে আসি। প্রশাসনের দায়িত্বে যারা আছেন, যে যেখান থেকে কথা বলছেন, আপনাদেরও ধারণ করতে হবে। একটা দল নিজেদের লোকদের সম্পৃক্ততার কারণে 11 জনকে বহিষ্কার করে দিয়েছে। সেখানে প্রশাসন কি করে বলে এখানে কোনো দলের সম্পৃক্ততা এখন আমরা চিহ্নিত করতে পারি নাই? কি করে বলে? আমরা এরকম বক্তব্য তো শেখ হাসিনার আমলে শুনেছি, যা হয় নাই সেটা প্রশাসন বলেছে। এখন সেই ফ্যাসিস্টের দোসরদের মধ্য থেকে এখন কেউ কেউ পরিবারের বক্তব্যের বিপরীতে আপনারা বলছেন চাঁদাবাজি না, দ্বন্দ্বে এটা খুন হয়েছে। আমি মনে করি ফ্যাসিস্টের দোসরদের বক্তব্য আগের বক্তব্যের সাথে কোনো পার্থক্য নেই। আমরা মনে করি এটার মধ্য দিয়ে শুধুমাত্র এই ঘটনাকে আড়াল করে না, এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার একটা ষড়যন্ত্র কেউ কেউ করছেন। এটা কোনো অবাক করার বিষয় না এবং কোনো বিস্ময়ের ব্যাপার হবে না যে 2 দিন পরে হয়তো শুনবেন এর সাথে জামাত ইসলামী ছাত্র শিবির জড়িত। আমি তো অপেক্ষা আছি সেটা শোনার জন্য। আমরা সেই বাংলাদেশেই তো বাস করি, যেই বাংলাদেশে কোনো কিছু হলে চুন থেকে পান খসলে কেউ কেউ মুখস্থ করে আগে রেডি করে বক্তব্য থাকতো যে এটার সাথে জামাত ইসলামী ছাত্র শিবির জড়িত। দেখেন, যে লোকটাকে মারা হয়েছে সেই লোকটার বাবা মা বলতেছে, মানে তার সন্তান বলতেছে যে আমার বাবাকে অথবা আমার স্বামীকে মারা হয়েছে, সে কি চাইছে তার কাছে? মাসে কত চাইছে? 2 লক্ষ করে টাকা। এটা ভিডিও তাদের আছে না নাই? আছে। এটা দেখছেন না দেখেন নাই? দেখছেন। এখানে মিডিয়া আছে, যারা আছেন দেখতেছেন, এই ক্যামেরা আমাদের কথা যাবে হয়তো কোনো না কোনো ভাবে। আমরা প্রশাসনের কাছে খুব স্পষ্ট করে জানতে চাই যে আমরা এরকম বক্তব্য তো শেখ হাসিনার আমলে শুনেছি, যা হয় নাই সেটা প্রশাসন বলেছে। এখন সেই ফ্যাসিস্টের দোসরদের মধ্য থেকে এখন কেউ কেউ পরিবারের বক্তব্যের বিপরীতে আপনারা বলছেন চাঁদাবাজি না, দ্বন্দ্বে এটা খুন হয়েছে। আমি মনে করি ফ্যাসিস্টের দোসরদের বক্তব্য আগের বক্তব্যের সাথে কোনো পার্থক্য নেই। আপনারা কাকে বাঁচানোর জন্য এই কথা বলছেন? কেন
এই কথা বলার অধিকার তো আপনাদের দুই কারণে থাকার কথা না। এক, পরিবার থেকে যেখানে কথা বলা হচ্ছে তাহলে পরিবারের সাথে আগে আপনাদের কথা বলা দরকার ছিল। নাম্বার টু, প্রশাসনের কর্তা ব্যক্তিরা তো প্রথমে অন্তত 24 ঘন্টা 48 ঘন্টা 2 দিন 3 দিন তাদের তো এই কথা বলা হচ্ছে, তাদের আইনগত ভিত্তি লিগ্যাল অথরিটি হচ্ছে তাদের এটা বলা যে আমরা এখন তদন্তের মধ্যে আছি, তদন্তের আগে আমরা কিছু বলতে পারবো না। আপনি হুট করে একটা কথা বলে দিচ্ছেন এবং সেটা টোটাল পরিবারের সাথে সাংঘর্ষিক হচ্ছে। আমরা মনে করি এটার মধ্য দিয়ে শুধুমাত্র এই ঘটনাকে আড়াল করে না, এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার একটা ষড়যন্ত্র কেউ কেউ করছেন। এটা কোনো অবাক করার বিষয় না এবং কোনো বিস্ময়ের ব্যাপার হবে না যে 2 দিন পরে হয়তো শুনবেন এর সাথে জামাত ইসলামী ছাত্র শিবির জড়িত। আমি তো অপেক্ষা আছি সেটা শোনার জন্য। আমরা সেই বাংলাদেশেই তো বাস করি যেই বাংলাদেশে কোনো কিছু হলে চুন থেকে পান খসলে কেউ কেউ মুখস্থ করে আগে রেডি করে বক্তব্য থাকতো যে এটার সাথে জামাত ইসলামী ছাত্র শিবির জড়িত। আমরা স্পষ্ট করে বলি সেই বাংলাদেশ এদেশের জনগণ আর দেখতে চায় না। আমি এই কথা বলছি এই জন্য, এই সমস্ত বিষয় সামনে রেখে আমাদের 19 জুলাইয়ের প্রোগ্রামকে সফল করার জন্য আরো বেশি শক্ত এবং স্পষ্ট ভূমিকা আমাদের পালন করতে হবে। আমরা সেই প্রোগ্রামের মাধ্যমে বিচারের কথা আমিরে জামাত স্পষ্ট করে জাতির সামনে তুলে ধরবেন। বিচারের সংস্কৃতহীনতা, যারা বিচার চান না, যারা বিচার নিয়েছে নির্বাচন চান, যারা বিচার সংস্কার না চেয়ে নির্বাচন চান, আপনাদের তো সবচেয়ে, আমি জানি না যে শেখ হাসিনার আমলেও আপনাদের 1 বছরে 200 খুন হয়েছে কিনা আপনাদের নেতাকর্মী, অথচ শেখ হাসিনা বিহীন বাংলাদেশে তো আপনাদের নিজেদের দ্বারা নিজেদের 200 লোককে আপনারা নিজেরা খুন করে ফেলেছেন। তাহলে তো বিচারের জন্য আপনাদের বেশি প্রেশান হওয়ার কথা, সংস্কারের জন্য তো আপনাদের বেশি প্রেশান হওয়ার কথা। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সেজন্য 7 দফা দাবির ভিত্তিতে সেদিন যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, বাংলাদেশ জামাত ইসলামী সেদিন শুধুমাত্র 7 দফা দাবি ঘোষণা করবে জামাত ইসলামের পক্ষ থেকে না, এদেশের 18 কোটি মানুষের পক্ষ থেকে। সেই দাবি বাস্তবায়নে আমরা আপনারা এখানে যারা আছি, আমাদের উপস্থিতিটার মধ্য দিয়ে ডিপেন্ড করবে এই প্রোগ্রামটা কতখানি ঐতিহাসিকভাবে জাতির সামনে এটাকে আমরা উপস্থাপন করতে পারব। পঞ্চম যে কথাটি আমি বলতে চাই আপনাদের কাছে, সম্মানিত ভাইয়েরা, দেখেন আজকে আমরা একটা বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশের প্রেক্ষাপট 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে কোন বিশ্লেষক এমন বলেছেন যে ওই সময় জনগণ, ছাত্র এবং জনতার এমন ভূমিকা ছিল, এমন প্রত্যাশা ছিল, জামাত ইসলামী বা ইসলামী দলগুলো যদি চাইতো তাহলে সেই সময় ইসলামী রাষ্ট্র চাইলে তারা ঘোষণা দিয়ে দিতে পারত। এত জঘন্যভাবে কোনো মানুষকে পাথর মেরে হত্যা করা হয়েছে তা আমরা আর কোনোদিন দেখিনি। যারা এই কাজটা করেছে তাদেরকে ধরা উচিত এবং ওইভাবেই তাদেরকে খুন করা উচিত। বর্বরতার চরম শিখরে তারা পৌঁছে গিয়েছে। দেশবাসী যদি আবার জালেমদেরকে পছন্দ করেন তাহলে এর পরিণতি সবাইকে ভোগ করতে হবে। তারা ক্ষমতায় যায়নি, এর আগে জুলুম শুরু করে। তাদের হাতে যদি ক্ষমতা যায়, আগামীর বাংলাদেশ নিরাপদ থাকবে না। গত রাতে যা দেখলাম তা অত্যন্ত লজ্জাকর। বাংলাদেশের ইতিহাসে এত জঘন্যভাবে কোনো মানুষকে পাথর মেরে হত্যা করা হয়েছে তা আমরা আর কোনোদিন দেখিনি। এবং শুধু সেটা কিছু টাকার জন্য, চাঁদার জন্য। আমরা গত 15টি বছরে চাঁদাবাজদের যাতাকলে ছিলাম। ফেসিজম এদেশকে গ্রাস করে ফেলেছিল। ছাত্রদের বিক্ষোভে উত্তাল বাংলাদেশ, এক পর্যায়ে হাসিনার পতন, পালাতে বাধ্য হয়েছে ফেসিস্টরা। কিন্তু এখন আরেক ফেসিজমের পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি। তারা ক্ষমতায় যায়নি, এর আগেই জুলুম শুরু করেছে। তাদের হাতে যদি ক্ষমতা যায়, আগামীর বাংলাদেশ নিরাপদ থাকবে না, সেটাই প্রমাণিত। গত 54 বছরে আমরা বিভিন্ন সরকার দেখেছি। একই সরকার 3 বারও ক্ষমতায় এসেছে, আপনারা দেখেছেন। তারা এই দেশকে কিছুই দেয়নি, দিয়েছে শুধু জুলম, অত্যাচার, দিয়েছে তারা সন্ত্রাস, চাঁদাবাজি। শান্তির শেষ ঠিকানা ইসলাম। একবার ইসলামকে দেখুন। এবার তো ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হচ্ছে, আপনারা ইতিমধ্যে শুনেছেন। আগামী নির্বাচনে যদি ইসলামকে আপনারা ক্ষমতায় নিতে পারেন, আমরা নিশ্চয়তা দিয়ে বলবো এদেশে চাঁদাবাজি হবে না, জুলম হবে না, মানুষ নিরাপদে থাকবে। আমরা মানুষের অধিকার ঘরে পৌঁছিয়ে দেব, আমাদের কাছে আশা লাগবে না। ইতিমধ্যে আমিরে জামাত বলেছেন যে আমরা শাসক হব না, আমরা সেবক হতে চাই। এবার সুযোগটি নিন, কমপক্ষে 5টি বছরের জন্য দেখুন না
ইসলাম কতটা কল্যাণে কাজ করে, ইসলামী দলগুলো কতটা আপনাদের কল্যাণে কাজ করে, এ সুযোগ আমরা হাতছাড়া করতে চাই না। নতুন কোনো ফ্যাসিস্টকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। আসুন সকলে মিলে ঐক্যবদ্ধ হই, আগামী সংসদে কোরআন